প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি দীপা বড় আজকে তোমাদের সাথে আজকে পাঠের মূল বিষয়টি আলোচনা করার আগে আমাদের পূর্বের অধ্যায়ের কিছু বিষয় একটু আলোচনা করে নেওয়া যাক। আমরা ইতিমধ্যে পড়েছি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অনার্থিক বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হয়ে থাকে। হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক সংঘটিত যে ঘটনাগুলি হয় সেই আর্থিক ঘটনাকে লেনদেন বলা হয়। ব্যবসা প্রতিষ্ঠানে এই লেনদেনগুলো সংরক্ষণের জন্য বিভিন্ন ধাপ বা বিভিন্ন ধারাবাহিকতা অবলম্বন করা হয়। এই লেনদেনগুলো শনাক্ত করা হচ্ছে, বিশ্লেষণ করা হয়, লিপিবদ্ধ করা হচ্ছে, লেনদেনগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এইভাবে বিভিন্ন ধাপ অনুসরণের মাধ্যমে একটি নির্দিষ্ট সময় শেষে আর্থিক অবস্থা নির্ণয় করা হয়, লেনদেনগুলোর সঠিকতা যাচাই করা হয় ইত্যাদি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এই যে ব্যবসার লেনদেনগুলোর ধারাবাহিক এই আবর্তন বা এই ধারাবাহিকতাকে বলা হচ্ছে হিসাব চক্র। হিসাব চক্রটির ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। হিসাব চক্রের প্রথম যে ধাপটি আছে সেটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ, এর পরের ধাপটি আছে লেনদেন বিশ্লেষণ, তৃতীয় ধাপটিতে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে। অর্থাৎ এই ধাপটিতে আমাদের আজকের পাঠের মূল বিষয়টি লুকায়িত আছে। ইতিমধ্যে হয়তো অনেকেই তোমরা বুঝে গেছো আজকের পাঠের অংশটি কি হতে যাচ্ছে, কেননা তোমরা এই হিসাব চক্র সম্পর্কে দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়টিতে কিছুটা পড়ে এসছো। আর কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক আজকের পাঠের বিষয়টি। আমাদের আজকের পাঠ হচ্ছে জাবেদা শিখন ফল। এই পাঠ শেষে তোমরা প্রারম্ভিক লিখন হিসাবে জাবেদার ধারণা ব্যাখ্যা করতে পারবে, সাধারণ জাবেদার নমুনা ছক অঙ্কন করতে পারবে, জাবেদা করতে পারবে। জাবেদার ধারণা, প্রথমে জাবেদার কিছু ধারণা জেনে নেওয়া যাক। লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে জাবেদাতে লিখে রাখা হয়। পরবর্তীতে হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে, যার কারণে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। অর্থাৎ জাবেদা হিসাবের প্রাথমিক বই এবং এটিতে অন্য সকল বই থেকে এই বইটাতে শুধুমাত্র লেনদেনের ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে রাখা হয়। এই কারণে এখানে আমি বিশ্লেষণ শব্দটি একটি বড় করে তোমাদের সামনে উপস্থাপন করেছি, যাতে মূল বিষয়টি তোমাদের খুব সহজে মনে রাখা যায়। এখন জাবেদার প্রয়োজনীয়তাগুলি দেখা যাক। লিপিবদ্ধকরণ, জাবেদায় সবার আগে লেনদেনগুলো লিপিবদ্ধ করে রাখা হয়। এছাড়া আরও কিছু প্রয়োজনীয়তা রয়েছে জাবেদার। লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা, জাবেদায় যেহেতু প্রতিদিন তারিখের ক্রমানুসারে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, সেজন্য জাবেদার মাধ্যমে আমরা লেনদেনের মোট সংখ্যা পরিমাণ জানতে পারি। এরপরে যে প্রয়োজনীয়তাটি রয়েছে সেটা হচ্ছে দ্বৈত সত্তা প্রয়োগ। দ্বৈত সত্তা বলতে আমরা কি বুঝি? আমরা এর আগে পড়েছি হিসাবের দুটি পক্ষ থাকে। মূলত একটি লেনদেনের প্রধান যে দুটি পক্ষ থাকে, ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ। এই ডেবিট ক্রেডিট পক্ষ দুটি নিশ্চিত করে জাবেদা, অর্থাৎ দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত করে। এরপরে আছে ভবিষ্যৎ সূত্র। আমরা যখন ভবিষ্যতে কোনো কাজ করে থাকি, সেই কাজের জন্য আমাদের অতীতের অনেক তথ্যের দরকার হয়। জাবেদায় যেহেতু প্রতিটি লেনদেনের তারিখ, তার পরিমাণ, টাকার পরিমাণ, এছাড়া প্রতিটি লেনদেনের পিছনে ঘটে যাওয়া সংঘটিত কারণ, দ্বৈত সত্তা সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করা হয়। সেজন্য আমরা ভবিষ্যতে যে কোনো কাজের জন্য এই তথ্য ব্যবহার করে থাকি। তাই জাবেদা ভবিষ্যৎ সূত্র হিসাবে কাজ করে। চলো এবার সাধারণ জাবেদার কিছু নমুনা ছক দেখে নেওয়া যাক। এখানে একটি জাবেদার নমুনা ছক আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 5টি ঘর আছে, অর্থাৎ জাবেদার ছকে 5টি ঘর হয়ে থাকে। প্রথম ঘরে আছে তারিখ। এই কলামে লেনদেন সংঘটিত হওয়ার তারিখ, অর্থাৎ বছর, মাস ও দিন সহকারে উল্লেখ থাকে। অবশ্যই লেনদেন সংঘটিত হওয়ার ধারাবাহিকতা রক্ষা করে জাবেদা প্রদান করতে হবে। 2 নম্বর যেই ঘরটি আমরা দেখতে পাচ্ছি তার নাম বিবরণ বা হিসাবের নাম ও ব্যাখ্যা। এই কলামে লেনদেনের সঙ্গে জড়িত ডেবিট ও ক্রেডিট পক্ষ উল্লেখ করা হয়। সর্বদা ডেবিট পক্ষ প্রথম এবং ক্রেডিট পক্ষ দ্বিতীয় লাইনে লেখা হয়। এরপরে আছে খতিয়ান পৃষ্ঠা, যেটাকে সংক্ষেপে খপি নামে আমরা লিখে থাকি। লেনদেন সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট হিসাব খতিয়ানে যেই পৃষ্ঠায় পরবর্তীতে স্থায়ীভাবে লেখা হবে তার পৃষ্ঠা নাম্বার লেখা হয়, যাতে করে সহজে লেনদেনটি খতিয়ান হতে বের করা যায়। এরপরে আছে ডেবিট টাকা ও ক্রেডিট টাকা। ডেবিট হিসাবের ও ক্রেডিট হিসাবের টাকার পরিমাণ ডেবিট ও ক্রেডিট পক্ষের বরাবরে যথাক্রমে ডেবিট ও ক্রেডিট কলমে লেখা হয়। অবশ্যই উভয় কলমে টাকার পরিমাণ সমান হতে হবে। প্রতিটি জাবেদার লিখন সম্পন্ন করার পর আমরা বিবরণের নিচে একটি রেখা টানতে পারি, যা আমরা পরের উদাহরণে দেখতে পারবো।
তোমাদের সামনে আমি একটি উদাহরণ উপস্থাপন করেছি। এই উদাহরণের মাধ্যমে আমরা কিভাবে জাবেদা করব তা আমরা জানতে পারবো। এই উদাহরণে আমি 3টি লেনদেন উপস্থাপন করেছি যাতে খুব সহজেই তোমাদেরকে অল্প সময়ের মধ্যে এই বিষয়টি বুঝে দেওয়া সম্ভব হয়। চলো উদাহরণটি একটি দেখে নেওয়া যাক। শচীন কর্মকার একজন ব্যবসায়ী 2011 সালের এপ্রিল মাসে তার ব্যবসায় নিম্নোক্ত লেনদেন সমূহ সংঘটিত হয়েছিল। লেনদেন সময় সাধারণ জাবেদা দাখিলে লিখো। এইভাবে যখন একটি প্রশ্ন তোমাদের সামনে থাকবে তখন আমরা জাবেদা করার জন্য একটু আগে যে ছকটা দেখলাম সেভাবে একটি ছক তৈরি করব। ছকের উপরে আমরা যে প্রতিষ্ঠানের অঙ্ক করব সেই প্রতিষ্ঠানের মালিকের নাম অথবা প্রতিষ্ঠানের নাম উপরে লিখব, তারপর সাধারণ জাবেদা লিখব। আমি এখানে যেভাবে উপস্থাপন করেছি, এখানে প্রতিষ্ঠানের ব্যবসায়ীর নাম আছে শচীন কর্মকার, তাহলে এখানে হচ্ছে শচীন কর্মকারের সাধারণ জাবেদা। প্রথম আছে তারিখ গতানুগতিক, আমরা প্রথম 1 তারিখ লিপিবদ্ধ করব। এপ্রিলের 1 তারিখ চেয়ার টেবিল ক্রয় 30,000 টাকা। চেয়ার টেবিল ক্রয় মানে আসবাবপত্র। আমাদের হিসাবের মূল নীতি অনুসারে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। এখানে যেহেতু আমরা আসবাবপত্র ক্রয় করছি তার মানে আমাদের প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই আসবাবপত্র হিসাব হবে ডেবিট। আসবাবপত্র ক্রয়ের ফলে আমাদের নগদ টাকা দিতে হচ্ছে, অর্থাৎ নগদ টাকা হ্রাস পাচ্ছে। সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে জাবেদাটা কি দাঁড়াচ্ছে? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এইভাবে আমরা প্রথম ডেবিট প্রথম ক্রেডিট লিখব। তারপরে আমরা নিচে ছোট একটি ব্যাখ্যা দেব। চেয়ার টেবিল ক্রয় করা হলো, ঠিক সেভাবে ডেবিট যেখানে আমরা লিখেছি তার বরাবর ডেবিট টাকার ঘরে 30,000 টাকা লিখব এবং ক্রেডিট টাকার ঘরে 30,000 টাকা লিখব এবং উভয় দিকের টাকার পরিমাণ যেন সমান হয় সেটা খেয়াল রাখতে হবে, যেন ভুল না হয়। এরপরের লেনদেনে আসি। এরপরে আছে এপ্রিলের 3 তারিখ প্রচারণা বাবদ ব্যয় 15,000। যখন কোনো প্রতিষ্ঠান কোনো পণ্য বাজারে ছাড়ে বা কোনো নতুন পণ্য তারা আবিষ্কার করে সেটা জনগণকে জানাতে চায়, তখন সেটা কিভাবে আমরা জানি? আমরা প্রচারের মাধ্যমে জানি। আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ভাষায় এই প্রচার মাধ্যমটিকে বলা হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন বরাবরই একটি খরচ, আর হিসাব বিজ্ঞানের নীতি অনুসারে বা হিসাবের নীতি অনুসারে বিজ্ঞাপন হিসাব সবসময় ডেবিট হয়, কারণ খরচ সবসময় ডেবিট। অপরদিকে খরচ হওয়ার ফলে আমাদের নগদ টাকা হ্রাস পায়, অর্থাৎ সম্পদ হ্রাস পাচ্ছে। সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে জাবেদাটি হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার নিচে ঠিক একইভাবে আমরা ছোট্ট একটি ব্যাখ্যা দিব। প্রচারণা বাবদ ব্যয় হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট, সেই বরাবর ডেবিটের ঘরে আমরা 15,000 টাকা লিখব। নগদান হিসাব ক্রেডিট, সেই বরাবর ক্রেডিটের ঘরে আমরা 15,000 টাকা লিখব। সবার শেষে এপ্রিলের 5 তারিখের লেনদেন। এখানে উল্লেখ আছে নগদ বিক্রয় 10,000 টাকা। আমরা জানি আয় হলে সবসময় হয় ক্রেডিট, কারণ ব্যয় হচ্ছে ডেবিট পক্ষ নির্দেশ করে। আমরা যখন কোনো পণ্য বিক্রি করি বা কোনো প্রতিষ্ঠান যখন কোনো পণ্য বিক্রি করে, বিক্রয়ের মাধ্যমে সে কি পাচ্ছে? নগদ টাকা পাচ্ছে, আর নগদ টাকা হচ্ছে আমাদের সম্পদ। একই নিয়ম, সম্পদ বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট। তাহলে নগদান হিসাব এখানে হচ্ছে ডেবিট এবং বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। এবং তার নিচে আমরা ছোট্ট একটু ব্যাখ্যা দিয়ে দেবো। একইভাবে নগদান হিসাব ডেবিট, ডেবিট বরাবর ডেবিটের ঘরে 10,000 এবং বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রেডিট বরাবর ক্রেডিটের ঘরে 10,000। সবার শেষে আমরা ডেবিট পক্ষে যে টাকা আছে এবং ক্রেডিট পক্ষে যে টাকা আছে তার মোট টাকার যোগফল বের করব। এখানে মোট যোগফল বের হয়েছে 55,000 টাকা। এভাবে মোট যোগফলটি লিখে আমরা দুটো ডাবল দাগ দিব, যেটাকে আমরা হিসাবের ভাষায় বা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি জের। এবার চলো তোমাদের বাড়ির কাজটি দেখে নেওয়া যাক। তার আগে আমি কিছু নৈর্ব্যক্তিক তোমাদের সাথে আলোচনা করব। বাড়ির কাজ দেখানোর আগে এখানে আমরা কিছু নৈর্ব্যক্তিক দেখতে পাচ্ছি। আজকের আলোচনার সাপেক্ষে আমি 4টি নৈর্ব্যক্তিক একটু আলোচনা করব, যাতে তোমাদের আলোচনাটি আরো স্পষ্ট থাকে বা আরো তোমরা ভালো বুঝতে পারো। আলোচনা করার আগে একটি কথা বলি, আমাদের যে মেইন বই সেই মেইন বইয়ের জাবেদা অধ্যায়টি আমাদের ভালো মতো রিডিং পড়তে হবে, কারণ আমরা যদি ঠিক মতো রিডিং পড়ি তাহলে আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো আমাদের জন্য সহজ হবে, আমরা খুব সহজে উত্তরগুলো দিতে পারবো। এবার দেখে নেওয়া যায় প্রথম নৈর্ব্যক্তিক। প্রথম 1 নম্বর নৈর্ব্যক্তিক আছে, যার শব্দের অর্থ কি? ক সকাল, খ বিকাল, ক রাত, ঘ দিবস। যার শব্দের অর্থ হচ্ছে দিবস, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। 2 নম্বর জাবেদাকে বলা হয়ে থাকে হিসাবের পাকা বই, হিসাবের প্রাথমিক বই, হিসাবের চূড়ান্ত বই, লেনদেনের সপক্ষে দলিল। তার মানে কি? আমরা একটু আগে তো স্পষ্টই পড়েছি যে স্পষ্টভাবে আমাদের ধারণা অলরেডি হয়ে গেছে, জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। 3 নম্বর
জাবেদা বলতে নিচে কোনটি বোঝায়? ক একটি পূর্ণ হিসাব, খ একটি সংক্ষিপ্ত হিসাব, গ লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ, ঘ চূড়ান্ত হিসাব। জাবেদা বলতে এখানে গ লেনদেনের ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ বোঝাচ্ছে, অর্থাৎ 3 নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর হচ্ছে গ। 4 নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্ন, জাবেদার ছকে মোট কয়টি ঘর থাকে বা মোট ঘরের সংখ্যা কতটি? আমরা দেখেছি একটু আগে আমাদের অনুশীলনীমূলক যে আমরা উদাহরণের যে অঙ্কটি করেছি, ওখানে আমাদের 5টি ঘর ছিল, অর্থাৎ 4 নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর হচ্ছে 5। এবার আমরা আমাদের বাড়ির কাজটা দেখে নিই। এখানে আমি একই উদাহরণের আলোকে নতুন কিছু লেনদেন দিয়েছি, যেটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এখানে যে লেনদেনগুলি আছে এই লেনদেনগুলি আমরা খুব ভালো মতন পড়ে আমরা সুন্দর করে আমাদের বাড়ির কাজটা সম্পন্ন করে ফেলবো। এখানে এপ্রিলের 1 তারিখে আন্তঃফেরত আছে, এপ্রিলের 3 তারিখে পুরাতন আসবাবপত্র বিক্রয়ের লেনদেন আছে, এপ্রিলের 8 তারিখে দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়, এপ্রিলের 10 তারিখ, এভাবে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত কিছু লেনদেন দেওয়া আছে। আশা করি তোমরা সবাই বাড়ির কাজটি করে নিবে। এখানে আমি তোমাদের সাথে একটি নৈতিক কথা উপস্থাপন করছি বা তোমাদের সাথে এটি শেয়ার করছি। একজন মনীষী যিনি অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে শিক্ষা নিয়ে। এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই কথার অর্থ আমরা যদি বুঝি বা এই কথাটি যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাই, আমরা খুব সামনের দিকে খুব সহজে এগিয়ে যেতে পারবো। এখানে এরিস্টটল, যিনি অনেক বিখ্যাত একজন মনীষী, উনি শিক্ষা নিয়ে একটি কথা বলেছে, শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি। সবাইকে অনেক ধন্যবাদ। বিদায় নেওয়ার আগে সবাইকে একটা কথা বলছি, এই চ্যানেলের সাবস্ক্রাইব অপশনের পাশে যে বেল অপশনটি আছে, যে বেল আইকনটি আছে, তোমরা সবাই এই বেল অপশনটি টার্ন অন করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করা হলে তোমরা খুব সহজেই সেটা পেতে পারো।